হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। গ্রাম বাংলার ইতিহাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার ইতিহাসে পাবেন এক ভিন্ন ধরনের গল্প এবং নতুন স্বাদের গল্প। বাংলা তথা ভারতবর্ষের অন্যতম একটি ইতিহাস সমৃদ্ধ জেলা মুর্শিদাবাদ। প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে 18 শতকের শেষ পর্যন্ত ইতিহাসের প্রায় প্রত্যেকটি যুগের চিহ্ন এই জেলার মাটিতে বিদ্যমান। তবে সুদূর অতীতে মুর্শিদাবাদ জেলা অঞ্চলের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জানা যায় না, আবার প্রাপ্ত নিদর্শন থেকে কিছুটা অনুমান করা যায়। মুর্শিদাবাদ নামটি মুর্শিদ কুলি খানের শাসনকালে বাংলার রাজধানী ছিল মুকসুদাবাদ নামে পরিচিত। ব্রিটিশদের আবির্ভাবের আগে মুর্শিদাবাদ শহরটি ছিল বাংলার রাজধানী। ভারতীয় ইতিহাসে এর তাৎপর্য রয়েছে, কারণ 1757 সালে ব্রিটিশরা সিরাজদৌল্লাকে পলাশী যুদ্ধে পরাজিত করেছিল। এরপরে পুরো জাতিটিকে ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের অধীনে আনা হয়েছিল। ব্রিটিশদের দ্বারা বিজয়ের পরেও মুর্শিদাবাদ কিছুকাল প্রশাসনের আসনে থেকে যায়। এ শহরটি এখনও মসজিদ, সমাধি, উদ্যান সহ নবাবদের স্মৃতি বহন করে এবং হাতির দাঁত, সোনার ও রৌপ্যের সূচিকর্ম এবং সিল্কের বুনন খোদাইয়ের মতো শিল্পগুলি ধরে রেখেছে। আগ্রহের বিষয় হলো নিজামত কিলা, জাহাজারদুয়ারি প্যালেস, মতিঝিল, মুরাদবাদ প্রাসাদ, খুশবাগ কবরস্থান, বিভিন্ন ঐতিহাসিক কার্যকলাপ দিয়ে তৈরি এই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদেরই একটা শহর আখেরিগঞ্জ। একটা সময় মুর্শিদাবাদের শেষ প্রান্তে ছিল এই আখেরিগঞ্জ শহর। এই আখেরিগঞ্জ শহর এক সময় স্বনামধন্য শহর হিসেবে পরিচিত ছিল। সেই আখেরিগঞ্জ শহর বর্তমানে পদ্মা নদীর গর্ভে অবস্থান করছে। সেই আখেরিগঞ্জের ইতিহাস নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন, আখেরিগঞ্জ ভাঙনের ইতিহাস। সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি আমাদের এই বিশেষ নিবেদন, আখেরিগঞ্জ ভাঙনের ইতিহাস। আখেরিগঞ্জ ছিল মুর্শিদাবাদ জেলার এক সময়ের প্রাণচঞ্চল শহর। 1989 সালে সম্পূর্ণভাবে পদ্মা নদীতে ভেঙে গিয়ে ধ্বংস হয়ে যায় এই শহরটি। আখেরিগঞ্জের উত্থান ও পতনের মূল কাহিনী শুনতে থাকুন গ্রাম বাংলার ইতিহাস ইউটিউব চ্যানেলে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন। শুরু হচ্ছে গ্রাম বাংলার ইতিহাস চ্যানেলের প্রথম নিবেদন, আখেরিগঞ্জ ভাঙনের ইতিহাস, প্রথম পর্ব। সবুজ ছায়া ঘেরা এক গা আখেরিগঞ্জ। দৃষ্টি দিগন্ত বিস্তৃত সবুজ তার সীমারেখা, যেন সবুজ বিস্তৃত একখানি অনুচ্চ টিলা। সেই গায়ে পাখি নিয়ম করে এসে গান গেয়ে যায়, মোরগ সকালের সাইরেন দেয়। পাখি শীষ দিয়ে সকাল ঘোষণা করে, সময় ঘন্টা বাজলে মেঘ বৃষ্টি ঢেলে যায়। মানুষের প্রয়োজন বুঝে সূর্য তাপ দেয়, আলোও দেয়। সেই আখেরিগঞ্জের মাটি মাখনে নরম, অতি উর্বর, সমতল ভূমি। সেই মাটিতে চাষিকে লাঙল ঠেলতেও হয় না, টানতেও হয় না, লাঙল আপনা হতেই চলে। সেই চষা জমিতে পাখি বীজ বনে, বাতাস জল সিঞ্চন করে। আপনা হতেই মাথা তুলে দাঁড়ায় বৃক্ষ, লতা, গুল্ম আর থরে থরে সাজানো সোনা। সেই মাটিতে সোনা জন্মে। সোনার বরণে মাঠ ভরে গেলে চাষি আসে মাঠে। সোনা বস্তাবন্দি হয়। টাটি বেড়ার ফাঁক পুকুর দিয়ে ঘরে ঘরে বিচ্ছিরিত হয় সোনালি আভা। মাঠের টাটকা শাকসবজির মতোই সেই গায়ের মানুষও সতেজ। নবান্নের ঘ্রাণের মতোই তাদের মনের আমেজ, ফুরফুরে। সে গায়ের মানুষ স্বপ্ন দেখে, কিন্তু অলস নয়। সে গায়ে চাঁদ লুকোচুরি খেলে গাছে গাছে। সে হলুদ জ্যোৎস্নায় কানামাছি খেলে দুরন্ত বালক। চোখ বাঁধা থাকলেও সাথীদের খুঁজে পাই। প্রকৃতির সে অফুরন্ত ভাণ্ডারে গায়ের মানুষ দিনে স্বপ্ন গাছ বনে। রাতে চাঁদের রোশনিতে তা পূর্ণতা পায়। অথবা গ্রাম থেকে শহরের দিকে দ্রুত ধাবিত এক জনপদ। আখেরিগঞ্জের বাতাসে শহুরে ঘ্রাণ। সেখানে ধুলো উড়িয়ে আসে বাস। যাত্রী নামে, বাস মুখ ঘোরায়। যাত্রী ওঠে, আবার ধুলো উড়িয়ে চলে যায় শেষ স্টপেজে। দিনের শুরুতে সতেজ যাত্রী নিয়ে রওনা দেয় বাস। দিনান্তে ক্লান্ত অবসন্ন যাত্রী ঘরে পৌঁছে দেয় বাসি। সে ক্লান্ত অবসন্ন মুখেও থাকে সাফল্যের হাসি। সে আখেরিগঞ্জে থরে থরে দোকান সাজানো। রাস্তার দুপাশে
সেসব দোকানে শুধু আখরিগঞ্জবাসী ভিড় করে না, দূর দূর গাগঞ্জ থেকে হামলে পড়ে মানুষ। টেকপাড়া, শিবনগর, আলাইপুর, চাঁদপুর, হাসানপুর, কৃষ্ণপুর, পাইকমারি, ডুমুরিয়া, বেনিপুর, দেবাইপুর, গিরিধারীপুর, কত গা, সে বাজার কত জীবনের রং বদলে দিল। সিসাপাড়ার ওই নববধূর তরিয়া মনোহারি আলতা ফিতেতে আহ্লাদিমান ভাঙল, দুই বিছানা আবার এক হলো। আহারে, পুরুষটার ভেতর ছকবক করছিল গো, ছকবক। ভেতরের গরম বাষ্পটা তো বেরুলো। আর গিরিধারীপুরের জামাই, শাশুড়ি শুধুই মুখ ঝামটা দেয়, ভাতের থালায় একটা ডিম ভাজাও জোটে না, অথচ জামাই স্পষ্ট পায় ডিম ভাজার গন্ধ রান্নাঘরের দিক থেকে। শাশুড়ি রান্নাঘর থেকে শুনিয়ে শুনিয়ে বলে, কিপ্টের হদ্দ, ঢোর সাপ। কিন্তু আখেরিগঞ্জের সরকার বস্ত্রালয় থেকে একখানি শাড়ি কিনে শাশুড়ির হাতে তুলে যেই দিল, অমনি গটগট পড়ল মোরগের গলা। জামাকে যেতেই দেয় না, থাক বাবা রাতটুকু, রাতে পায়েস করব আর ছাগলের মাথা দিয়ে মুগের ডাল। ডুমুরিয়ার সাত্তার মীরের সংসার তো প্রায় ভেসে যাচ্ছিল। 3 ছেলের মা, আধ বুড়ি শহুরে বইয়ের বাই উঠল। সাত্তার মীরকে ডেকে শুনিয়ে দিল, করবে না গেও স্বামীর ঘর। বউ ছুটে আখরিগঞ্জের পথে, বাস ধরে চলেই যাবে বাপের বাড়ি, একদম শহরে। সাত্তার ছুটে পিছু পিছু, ও বউ, ও বউ, কথা শোনো, এভাবে ভাসিয়ে যাস না রে। সাত্তারের চোখের জলে রাস্তা ভেজে। বউকে আখরিগঞ্জে থামতেই হয়, বাস নেই তখন, সুযোগ হাত ছাড়া করে না সাত্তার। চোখের জলে বউয়ের চরণ ধয়। বহু সাদাসাদিতে বউকে এনে ঢোকায় রতন দাসের ঝর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে। নলি বেয়ে 2-1টা মিষ্টি পেটে যেতেই উন্মাদ বউ। উন্মাদনায় সাত্তারের গলা ধরে ঝুলে যায় বউ। বলে, এতদিন কেন খাওনি গো এ মিষ্টি? বলো বলো, জবাব দাও। সাত্তার তখন বাপ আর বউ যেন বায়না ধরা শিশু। আর ঘোষপাড়ার রমেন ঘোষ, বউ নিয়ে কী সমস্যায় না পড়েছিল। প্রতিদিন মাঝরাতে বউয়ের সে কি কান্না, থামেই না, থামতেই চায় না। নিজের চুল ধরে ন্যাকড়া নেকড়ি করে নিজের সঙ্গেই যুদ্ধ করে। ভূতে ধরেছে, ওঝা আসে, চলে ঝাঁটা আর নিমের ডালের বেদম পিটুনি। ওঝা চুল নেকড়ে ধরে রক্তাক্ত গায়ে ঝাঁটা কষতে কষতে দাঁত পিষে বলে, বল কি নিলে যাবি। ভূত কথা বলে, অশোক স্বর্ণকারের দোকানের 2 ভরি মালা। রমেন ঘোষ দুধেল গায়ে বেচে ছোটে আখেরিগঞ্জ। মালা আসে, ভূত বিদায় নেই, হাঁপ ছেড়ে বাঁচে রমেন ঘোষ। গায়ে গেল যাক, বউ তো বাঁচল। সে আখেরিগঞ্জে আছে বিরাট দোতলা ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। সেই ব্যাংকে বড় লোকেরা খেয়ে পরে বাকি টাকা জমা রাখে, ব্যাংক ব্যালেন্স বাড়তেই থাকে। কেউ বা জীবন না খেয়ে সেই ব্যাংকে টাকা জমায়, মেয়ে পার করবে বলে। কিন্তু বইয়ের অসুখে সে টাকা তুলতে এসে পাজরার হাড় হারমোনিয়ামের মতো কাঁপে। এত কষ্টের টাকা অনিষ্টে নষ্ট করবে? সে ব্যাংকের ক্যাশিয়ার ধীরেন বোস সারাদিন লাখ লাখ টাকা নাড়ে, অথচ অতি বৃহৎ সংসার চালিয়ে পূরণ করতে পারে না সে নিজেরই শখ আহ্লাদ। ইচ্ছুক মন খেতে চায় এক, আর পাতে পড়ে অনিচ্ছার 1 দলা খাবার। টাকার অভাবে সিগারেট তার কাছে স্বপ্ন। অনিচ্ছায় বিড়ির পাছায় টান মারে। গলগলিয়ে বেরিয়ে আসা ধোয়া বদলে যায় শিশুর পাতলা গুয়ে। বিস্বাদ মুখ। আর পোস্ট অফিস, দুঃখে আখরিগঞ্জ যখন টালমাটাল ভারাক্রান্ত, তখন পোস্ট অফিস সেই দুঃখ বয়ে নিয়ে যায় দূর দূরান্তে ছড়িয়ে দেয়। আখরিগঞ্জ ভারমুক্ত হয়। হালকা বুক আর একটু চনমন করতে পোস্ট অফিস বয়ে আনে আনন্দ সংবাদ। এক ঝলক ঠান্ডা বাতাস দূর সীমান্ত পেরিয়ে। সেই আখরিগঞ্জ যেন 12টা-14টা গ্রামের রাজধানী। গ্রাম পঞ্চায়েত অফিস, আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত। সে অফিসে বসে পঞ্চায়েত প্রধান। 12-14টা গা জুড়ে তার রাজ্যপাট। হাসানপুরের আখরিগঞ্জ হাই স্কুল আখরিগঞ্জের গর্ব। যদিও স্কুল ভবন আখরিগঞ্জ থেকে একটু দূরেই, হোক দূরে, তবু নাম তো আখরিগঞ্জের নামেই। কি বিরাট মস্ত দালান, 3 তলা। এত বড় স্কুল শুধু ধারে কাছে কেন, নিকট দূরে কোথাও দেখা মেলে না। কত দূর দূর গায়ের ছেলে মেয়ে সেই স্কুল ভরিয়ে তোলে। আখরিগঞ্জ শহর কিংবা গ্রাম, কিন্তু শহর গ্রাম নিয়ে দ্বন্দ্ব নেই কোনো। শহুরে মনোভাব অহংকার বোধ আনে না, আবার গৃহমন হীনমন্যতায় কুচকেও যায় না। সবাই চলে পাশাপাশি, কাঁধে কাঁধ রেখে। গ্রাম শহর সহাবস্থান। রোড দিয়ে ক্যাচর ক্যাচর গরুর গাড়ি চলে সম্মুখ গতিতে।
ধুমো ধুলো উড়িয়ে ঝড়ের গতিতে ছুটে আসে বাসু। গরুর গাড়ি একটু সরে বাসকে জায়গা করে দেয়। বাসও জোর হর্ন বাজিয়ে গরুকে চমকে দেয় না। রাস্তায় গরুর গাড়ি ফেসে গেলে বাস পিছিয়ে এসে গরুর গাড়িকে যাবার রাস্তা করে দেয়। সে রাস্তায় বুট কোট পরা ভদ্রলোক চলে। ক্ষয়ে যাওয়া হাওয়ায় ছেঁড়া লুঙ্গি হাফসাতা গেঞ্জি পরা চাষাও চলে। ধানের বোঝা মাথায় চাষিকে প্যান্ট শার্ট পরা নিতাই চক্রবর্তী বলে, কি গো করিম চাচা, ধানে এবার ফলন কেমন? ভালো, আল্লাহ এবার মুখ তুলেছে। হাসির রেখায় কথাটি বেরিয়ে আসে করিম চাচার। সে তো ভালোই হলো। করিম চাচার খুশিতে খুশি নিতাই চক্রবর্তীও। তা বাবাজি, 3 তলা খান রাঙ্গিয়ে রাজপ্রাসাদ বানিয়ে ফেললে যে? নিতাই উত্তরে ফিরিয়ে দেয় পরিতৃপ্তির হাসি। নিতাইয়ের সঙ্গে তাল মিলিয়ে করিম চাচার মাথার সোনা মুখে সোনালি হাসি হয়ে বাতাসে ঘোরে, ঘুরপাক খায়। আর মঈনুদ্দিন নিমাই ঘোষকে বলে, কি নিমাই, দুধে পানি মেশানো ছেড়ে এখন নাকি পানিতে দুধ মেশাচ্ছ? রেগে যায় না নিমাই ঘোষ, একটু হাসে। তবু তো মানুষের সেবা করছি। 4 টাকা কেজি দুধ কিনে 3.5 টাকা কেজি বেচি। তোমার মতো 50 টাকার শাড়ি 100 টাকায় বেচি না। পরের টাকায় দোতলাও বানাই না। সে তো তোমার মতো ভূত বাগে আনতে। কম দাম বললে পছন্দ হয় না। কমা ভাব। হাঁক ছাড়ো দাদা, আর একটু ভালো। ওই শাড়ি একটু পরে ঘুরিয়ে এনে বেশি দাম বলতেই হামলে পড়ে কিনে নাও। আমরা বুঝি কানা না অন্ধ? মঈনুদ্দিন বলল, চোখে দেখো না নাকি? 2 আঙুলের মাঝে নিয়ে ঘষে ঘষে কি যে ভালো মন্দ বোঝো। যাক সে কথা, জামাই আসছে আজ, 2 কেজি দুধ দিও। ক টাকা কেজি দেব? 3, 4, 5, 6? 6 টাকা দিয়েও কি ভালো দুধ মিলবে? তা বিশ্বাস না করলে মিলবে বই কি। এতদিন বুঝি অবিশ্বাস করতাম? বিশ্বাসের বহরও দেখেছি। যতই খাঁটি দেই না কেন, খুঁতখুত করো, নেড়ে চেড়ে বলো অর্ধেক পানি। এবার খাঁটি দুধ দিলে আমিও 50 টাকায় 1 নম্বর শাড়ি দেব। দুজনেই হাসি, চোখে চোখ রেখে। দুধের মতো ফেনায়িত হাসি উছলে পড়ে। আখেরিগঞ্জ গ্রাম, অথবা গ্রাম থেকে শহরে দ্রুত ধাবিত হওয়া এক জনপদ। দ্রুত দ্রুত দ্রুতই ধাবিত হচ্ছিল। আরও 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 গতি। সমান বেগে বাড়ছিল রাস্তার দুপাশের জমির দাম। সময়কে পরাজিত করে একটি স্বপ্ন গাছ গেঁথে যাচ্ছিল একটি খণ্ড জমির উপর। 1 খণ্ড জমি, একটি দোকান, তারপর পয়সা পয়সা আর পয়সা। আর যদি প্রখর দৃষ্টি সম্পন্ন হও, কালোর মধ্যে দিয়েও দেখতে পাও, তাহলে কথাই নেই। সামনে একটা লোক দেখানো ব্যবসা রেখে ওই দোকানের পেছনেই লাগাও কালো ব্যবসা। বাংলা পার, শুধু টাকা আর টাকা। সে টাকা স্বপ্নকেও পেছনে ফেলে দেয়। সুতরাং 1 খণ্ড জমি। স্বপ্ন অবিষ্ট মানুষ হামলে পড়ছিল তাতে। তরতর করে বাড়ছিল জমির দাম, একদম দিনে রাতে বাড়ছিল। যেন দাড়ির 1 পাল্লায় সোনা আর 1 পাল্লায় মাটি বসিয়ে জমি বিক্রি হবে। মানুষ তবুও দম ছিল না। যত দামি লাগুক, জমি চাই, জমি। 1 খণ্ড জমি উজ্জ্বল করে দিতে পারে মানুষের ভবিষ্যৎ, দিতে পারে সারা জীবনের ভাত। তা বলে 1 খণ্ড জমির জন্য 2-2টো মার্ডার হয়ে যাবে? অবনী নিজেকে প্রশ্ন করে বসল অস্ফুটে। তারপরে বাসের কর্কশ হর্নে চমকে উঠল। চমকে উঠে দেখল হর্নে ভয় পেয়ে রোডের উপর দিয়ে পালাচ্ছে 2টো উলঙ্গ শিশু, একটি ছাগলও। তারপরে মনে পড়ে গেল, আরে রোড দিয়ে তো নয়, রোডের পাশে ফাঁকা জায়গাটুকু দিয়ে হাঁটছে। ধাতস্থ হয়ে পায়ের দিকে তাকালো। চামড়ার চটির অগ্রভাগে কাদা লেগেছে। আলের ঘাসে মুছে নিল। ছাতার 1 সাইড উল্টে গিয়েছিল। ঠিক করলো, ঘড়ি দেখল 8টা 40। সকালেও রোদের তেজ প্রখর, কুমোট গরম। বর্ষা তল্পিতল্পা গুটিয়েও বিদায় নিচ্ছে না। আকাশে সূর্য জ্বলছেই, আচমকা 2-1 পশলা বৃষ্টি ঢেলে দিচ্ছে। আকাশে রামধেনু জ্বালিয়ে সরে যাচ্ছে। ছাতা হাতে না নিয়ে বেরোনোই বোকামি। অবনীমোহন চ্যাটার্জি মাঠ পেরিয়ে রোডে উঠল। রোডের ধারেই ওর বাড়ি, আখরিগঞ্জের শুরুতেই। বাড়ির পরেই রোডটা বাঁক খেয়েছে বেশ, তাই 10-15 মিটার মতো রাস্তা মেঠো পথ ধরে শর্টকাট করে। এতে কতটুকু আর সময়ের হেরফের হয়, তবু অভ্যাসবশত করে। প্রত্যেক মানুষেরই পথ শর্টকাট করার প্রবণতা থাকে। রাস্তা পেরুলো সে, রাস্তার ধার ধরে হাঁটলো একটু। সূর্যের চায়ের দোকানের কাছে এসে দেখলো প্রতিদিনের মতোই দোকানে জমজমাট ভিড়। অথচ দোকানে ঢুকে দেখলো এত ভিড়ের মধ্যেও খুঁটির পাশের জায়গাটুকু ফাঁকা।
অবাকই হলো সে। এত ভিড়েও ফাঁকা জায়গা, কেউ তাকে সম্মান দিয়ে জায়গাটুকু ছেড়ে দিল নাকি? হতেও পারে, সেও তো আখরিগঞ্জের সম্মানীয়দের ব্যক্তিদের একজন। সুতরাং ফাঁকা বেঞ্চটুকুতে নিঃসংকোচে বসে পড়ল সে। খুঁটিতে হেলান দিয়ে ছড়িয়ে দিল পা। যা ভ্যাপসা গরম, পাখাটাও তো জোরে ঘুরছে না। পাখা থেকে চোখ নামাতেই চোখাচোখি হলো সূর্যের। সূর্য এটুকুর জন্যই অপেক্ষা করছিল। বলল, দাদা দুধ শেষ, লাল চা করে দিই লেবু দিয়ে? অবনী আটকে উঠল। লাল চা? না না থাক, বাড়ি গিয়েই খাবো চা। লাল চা তার জিভে বিস্বাদ ঠেকে, কিন্তু লাল চাঁদের তা ঠেকে না, বরং দুধই ওর পেটে গিয়ে পচে যায়। লাল চা ওর অতি প্রিয়, তাই লাল চায়ের অপমান সহ্য হচ্ছিল না, কিন্তু কড়া কিছু বলতেও পারছিল না। তাই মোলায়েম সুরে বলল, এক কাপ খেয়েই দেখেন না দাদা, সিপিএম চা, খেলেই উপকার। লাল চাঁদের উপস্থিতি টের পেয়েছিল অবনী। গলা শুনে বলল, হ্যাঁ সিপিএম চা খাও, সিপিএমকেও খাও। পঞ্চায়েত মেম্বার হয়ে তো বিরাট বিল্ডিং ফাঁদিয়ে বসলে, মন্ত্রী টন্ত্রী হলে তো গোটা দেশটাকেই নিজের নামে লিখে নেবে। জিভ কাটল লালচাঁদ। তোবা তোবা, খোদার কসম 5 পয়সাও মারি না। পঞ্চায়েত মেম্বাররা ক টাকা মারার চান্স পায়, প্রধানের ভুড়ি তো লোড হয় না। সিপিএম শব্দটা কানে পৌঁছুতেই ধমনের রক্ত উছলে উঠল খোদা বক্সের। সুযোগ বুঝে ফোঁস করে উঠল সে, না রে শালা, মারিস না, ডাইডোলের মালও বাংলা পার করিস। খোদা বক্সের ফোঁসের জন্য প্রস্তুত ছিল লালচাঁদও। সে প্রস্তুতি নিয়ে বলল, শালা তোরা হচ্ছিস শত্রু। সিপিএম আছে বলে দোকানে বসে চা খেতে পারছিস আর লেকচার মারতে পারছিস। এতদিন কংগ্রেস ক্ষমতায় থাকলে তোকে গাছে বেঁধে তোর সামনেই দিনের বেলাতে তোর মা বোনকে রাস্তায় পারত। সিপিএম তো রাস্তায় পারে না, ঘরেই কাজ সেরে নেয়। সিপিএমের একটা প্রমাণ দিতে পারবি? সিপিএম আছে বলে মা বোনদের ইজ্জত আছে। রাস্তাঘাটে রাত বিরেতে একা একা ঘুরতে পারে। অবনী তর্ক বেশ উপভোগ করছিল। সকলেই করে। সূর্যের চায়ের দোকানে ওরা দুজন বাড়তি আকর্ষণ। দুজন দুদলের লোক, দুই পার্টির তর্কাতর্কি লেগেই আছে। চরম 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 পর্যায়ে এই বুঝি হাতাহাতি বেঁধে যাবে, কিন্তু বাঁধে না, কোনো দিনও না, বরং বাড়ি যায় কাঁধাকাঁধি করে। আসলে ওরা অভিন্ন হৃদয় বন্ধু। একজনের বিপদে আর একজন ঝাঁপিয়ে পড়ে প্রাণের তোয়াক্কা না করে। তর্ক ঝিমিয়ে যাচ্ছে দেখে ইন্ধন যোগায় অবনী। তা তুমি যখন ডাইডোল দপ্তরের লোক, তখন 2-1 কেজি মাল, 2-একটা জামা কাপড় ওকে দিলেই পারো, ওর মুখটা বন্ধ হয়ে থাকে। লালচাঁদ জ্বালানির অভাবে ধুঁকছিল। অবনীর সাপোর্ট পেয়ে গর্জে উঠল, হয়তোবা অভিমানের জ্বালা মেটাতে। বলল, আরে শালা, কংগ্রেসের লোক মানেই বেইমান। বউকে দিয়ে শালার হাত ধরালাম, 100 টাকার নোট গুজে দিলাম, ভোটটা দিস। ভোট দিল না শালা? খুব খোদা বক্সের স্বরে, না রে শালা, ভোট দিইনি। ভোট না দিলে পাশ করলি কিভাবে? শালা তোর ভোটে পাশ করেছি লোকের ভোটে। সে তর্কাতর্কি, জোর হাসাহাসির মাঝে অবনী শুনতে পেল হাসানের স্বর, ক্ষীণ কাকা শব্দেই তাকে সম্বোধন। কিন্তু ভিড়ের মাঝে খুঁজে পায় না হাসানকে। ভিড় ঠেলে বেরিয়ে আসে। গায়ে হাতে কাদা লেপটে দাঁড়িয়ে আছে হাসান, নেংটি মেরে লুঙ্গি গুটানো। কাদা থেকে সেই লুঙ্গি শনাক্ত করাই মুশকিল, যেন নিম্নাঙ্গ চাপ চাপ কাদা দিয়ে ঢাকা। দায় সারা করে ধোয়া হাত পাও পুরোপুরি কাদামুক্ত নয়। হাসানকে দেখে মনে পড়ে গেল মাঠে কাড়ান চলছে। একেবারে মনে ছিল না তা নয়, ভেবেছিল চাটা খেয়ে বাড়ি ঘুরে মাঠে যাবে। হাসান সার নিতে এসেছে। অবনী তাকে নিয়ে সোজা হাঁটা দিল বাড়ির দিকে। জল খাবার খেয়ে যাবে। ওর জল খাবার বয়ে নিয়ে যাবার ঝামেলা তো কমবে। হাসানকে পেয়ে অনেক কাজ কমে গেছে তার। জমি জমা দেখাশোনা, চাষ আবাদ, একা হাতে যন্ত্রের মতো সামলায় 70 বিঘে জমি। অথচ হাসানকে এমন কাজের ছেলে ভেবে কাজে লাগায়নি। কিন্তু গিরিধারীপুরের মাঠে অত্যাচার বাড়ছিল দিন দিন। ছাগল গরু দিয়ে ফসল খাইয়ে দেওয়া, ঘাস কাটার নাম করে ফসল কেটে নেওয়া। বুকে ঝুঁকেও সমস্যা মিটছিল না। তাই ভেবে দেখলো সমস্যা মেটাতে গেলে এই পাড়ার একজনকেই কাজে রাখতে হবে, যে সব সময় জমিতে নজর দিতে পারবে এবং প্রয়োজনে বদমাশগুলোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটও করতে পারবে। হাসানের উপস্থিতিতে কাজও হলো ম্যাজিকের মতো। ফসল চড়িয়ে দেওয়া বন্ধ, ফসল কেটে নেওয়া।
জমির সীমানায় ঘেঁষল না গরু ছাগল মানুষও। কিন্তু যেমন ভেবেছিল হাসান তেমন নয়। হাসান অত্যন্ত নিরীহ গোছের, কাউকে হাত তোলা তো দূরের কথা, গালি পর্যন্তও দিতে জানে না। ভুল ভাঙল আরও একটি। পাথর ভেবে যেটি তুলে এনেছিল সেটি আসলে সোনা অথবা কোষ্টি পাথর। হাসান মাটির বাচ্চা, মাটি চেনে, মাটির প্রতিটি কণা চেনে, মিশে যেতে পারে মাটির প্রতিটি কণার সাথে। সে মাটি ভেদ করে যত দূর দেখে হাসান তার চেয়েও গভীরে দৃষ্টি ফেলতে পারে। সে দেখে আর চমৎকৃত হয়। মাটির সঙ্গে কাজ করে মাটির মানুষকে চিনতে ভুল করে না। সেই চলা শুরু, বিচ্ছিন্নতা আসেনি একটি দিনের জন্যও। হাসানের হাতে চাষ আবাদের দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত সে, দায়মুক্ত হয়ে আড্ডা মারে পায়ে পা তুলে। বাড়িতে পা রেখে হাঁক দিল সে, মঞ্জুর মা, মঞ্জুর মা। জবাব দিল মঞ্জু, মা বাড়ি নেই। কোথায় গেল? হারান দাদুদের বাড়ি। বৃষ্টি টুবাই, বৃষ্টি মায়ের সঙ্গে আর টুবাইয়ের যা কাজ। তুমি বেরিয়ে যেতেই সিসাপাড়ায় খেলতে ছুটল। হালকা উত্তেজিত অবনী আঙ্গিনার মাঝে বালতিতে হোঁচট খেল। পড়তে গিয়েও টাল সামলে নিল। ছুটে এলো মঞ্জু, আহ বাবা লাগেনি তো? ছুটে এলো হাসানো, কিন্তু কোনো উত্তরই দিল না অবনী। নিজে নিজে গড়গড় করতে থাকলো, তোর মায়ের আসপদ্দাতেই ছেলেটা নষ্ট হয়ে গেল। দিনরাত শুধু খেলা খেলা আর খেলা। মঞ্জু গলা উঁচিয়ে দেখে নিল একবার হাসান আর রুটি নেবে কিনা। থালা মুছে খেতে শুরু করেছে, তার মানে আর নেবে না। চা তৈরিতে মনোযোগ দিল ও। মনোযোগ দিল কিন্তু অমনোযোগী, কাপে চিনি ঘুটেই চলে। আহ, চিনি ঘুটেও কি সুখ। অমনোযোগী কানে ভেসে এলো বাবার কণ্ঠ। বাইরে কাকে যেন বলছে, চা খেয়ে যাও, মেয়েকে চা করতে বলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে এসে চা খেয়ে যেও কিন্তু। মুচকে আসলো মঞ্জু। মেয়ে, আজ কারু মেয়ে, কদিন পরে হবে কারু বউ। কারাবার, সে তো শুভ, শুভরই বউ। শুভ শুভ শুভ, হ্যাঁ শুভরই বউ। শুভ দুই বাহুতে জড়িয়ে ধরে বলবে, এক কাপ চা দাও না গো। সে দুষ্টুমির হাসি এসে বলবে, আমি যে চা করতে পারি না গো। শুভ তার কপালে টোকা মেরে বলবে, তবে কি পারো? সে লজ্জায় দুহাতে মুখ ঢেকে বলবে, শুধু ঘুমোতে। শুভ বলবে, চলো তবে ঘুমোতে যাই। সে তখনও মুখ থেকে হাত সরাবে না, তার বুঝি লজ্জা করে না। শুভ ততক্ষণে কপালে আরও একটা টোকা মেরে বসবে। শুভর যে কি বাজে অভ্যাস, কপাল যেন ক্যারামের ঘুঁটি। উহ, টোকা মেরে মেরে কপালে দাগ ফেলে দেবে। সত্যি কি বাজে অভ্যাস। তবে কেন নিজেই কপালে টোকা মারে আর শিউরে ওঠে? কেনই বা প্রতিদিন আয়নায় কপাল দেখে আর ভাবে, দাগটা যে কবে পড়বে? বাবার ডাক মঞ্জুকে একটু চমকে দিল। করে মা, চা হলো? হ্যাঁ বাবা, নিয়ে আসছি। উঠে দাঁড়ালো সে, একটু থামলো, একা একা হাসার অভ্যেসটা নিয়ন্ত্রণ করলো। অবনী হাসানকে এক গুচ্ছ বিড়ি দিল, একটা সিগারেটও। হাসান সিগারেটটা কানে গুজে রাখলো। অবনী জানে ও যখন তখন সিগারেট টানে না, অবসরে গাছের ছায়ায় বসে তাড়িয়ে তাড়িয়ে সুখ টান দেয়। মঞ্জু, মঞ্জু। সিগারেটের ধোঁয়া ছেড়ে রান্নাঘরে ব্যস্ত থাকা মেয়েকে ডাক দিল অবনী। বাবা ডাকছো? গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো মঞ্জু। তোর মাকে ইলিশের মাথাটা ঘন্ট করতে বলিস। মাছ এনেছো নাকি? বড় ইলিশ পেলে পাঁচু দিয়ে যাবে। ফ্রিজে মাংস পড়ছে, আবারও মাছ? আরে ধুত, ফ্রিজের মাংসে স্বাদ থাকে নাকি? ও বাসি মাংস, ফেলে দিস। মঞ্জু বলল, না খেয়ে বেরুচ্ছ যে? অবনী বলল, খিদে নেই, মাঠ থেকে ঘুরে এসে একেবারে দুপুরে খাবো। একা বাড়ি, একা ঘর। টিভি অন করলো মঞ্জু। সোফায় বসে টিভির দিকে তাকিয়ে থাকলো, কিন্তু মনোযোগ দিতে পারলো না, কোনোভাবেই না। সাউন্ড কমিয়ে দিল পুরোপুরি। শব্দহীন টিভির পর্দায় দৃশ্যও যেন ঝাপসা। দৃষ্টি বেরিয়ে যাচ্ছে টিভি ছাপিয়ে, একা একা হতে থাকে ছবি। যদি এই সময় শুভ থাকতো, হাতে হাত, ঠোঁটে ঠোঁট, এবং সেই প্রথম স্পর্শ, শিহরণ জাগছে সারা দেহে। তখন সবে প্রেমটা জমে উঠেছে। মন সব সময় ছটফট করে। শুভর সঙ্গে একটু দেখা, দুটো কথা, কিন্তু স্কুলে কথা বলার জায়গা কোথায়? 2-3 দিন অন্তর একটু কথা বলার সুযোগ হলেও ছেলেরা পিছনে লাগে। লুকিয়ে লুকিয়ে দেখে কি আর মন ভরে? তাই শুভ যখন প্রস্তাব দিল হাঁটতে হাঁটতে আখরিগঞ্জ ছেড়ে কদমতলার দিকে চলে যাবে,
তখন সে আর না করতে পারেনি। এলো সেই গভীর প্রতীক্ষার বিকেল। একা একা মেন রোড পেরিয়ে এলো ইটের রাস্তায় কদমতলার দিকে। আর কিছুক্ষণ একা হাঁটা, আস্তে আস্তে হারিয়ে যেতে থাকলো পরিচিত মুখগুলো। দূরত্ব কমিয়ে শুভ এলো পাশাপাশি হেঁটে চলা। তার সে কি উত্তেজনা, ভয়, দর দর করে ঝরছে ঘাম। শুভর দিকে তাকাতেও লজ্জা, কেউ দেখে ফেলছে না তো? একটা কথাও হয় না। শুভর পাশে হাঁটার অজানা বিচিত্র অনুভূতি। পরিচিত কেউ দেখে ফেলার ভয়ে বাকরুদ্ধ সে। কিন্তু শুভও কি তেমন কোনো অনুভূতিতে বাকরুদ্ধ? হয়তো বা। কথা সরছে না শুভর মুখেও। নীরব চলার মাঝে আকাশে মেঘ আসলো, একখণ্ড চিলতে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি। কিন্তু সে বৃষ্টিতে ভিজে যাচ্ছে না কেউ, বৃষ্টিকে কেউ গ্রাহ্যও করছে না। সবার নিজের মতোই হেঁটে চলা। হঠাৎই শুভ তার হাতে হাত রাখল, আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে হাত দখলে নিল। প্রচণ্ড 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 একটা শিহরণ, ঝাঁকুনি সারা দেহে, উথাল পাথাল ঝড়, মাথা টলে যাওয়া, দোদুল্যমান পৃথিবী, পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া। সে ভেসে যায়, ভাসতে ভাসতে মিলিয়ে যায় এ মেঘ থেকে ও মেঘে। কালো নীল সাদা কালো মেঘ, হিতাহিত জ্ঞান শূন্য। কোনো পরিচিত মুখ দেখে ফেলছে না তো? ভ্রুক্ষেপ নেই তার। সে মন্ত্রমুগ্ধ। কোনো এক দুর্নিবার আকর্ষণে শুভর পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে এগিয়ে চলা, জানা পথ অজানার দিকে। সেই পথের সমাপ্তি ঘটল বাঁধানো এক বটতলার নিচে। মন্ত্রমুগ্ধের মতো বাঁধানো বেদিতে বসা, পাশাপাশি গায়ে গা ঠেকিয়ে। যেন কত বৃষ্টি, বটগাছ যেন কংক্রিট ছাদ, সব বৃষ্টি রুখে দেবে। আর সে তো বাহ্যিক জ্ঞান শূন্য, অবশ। রাস্তার জোড়া জোড়া চোখ সরে যাচ্ছে তাদের উপর থেকে, দেখছে সবাই। অথচ শুভর হাত থেকে হাত সরিয়ে নেবার ক্ষমতা নেই তার, অথবা মনে নেই। দেহে তখনও বিচিত্র উত্তেজনা, অন্য অনুভূতি। সে প্রথম পুরুষের স্পর্শ, সেই স্পর্শ অনুভূতি, সেই শিহরণের ঘোর তখনও দেহে। হঠাৎ হঠাৎ বেজে ওঠা। সে ঘোরের মধ্যে এক বিকেল এসে গিয়েছিল উর্মির ঘরে। উর্মি শুভর কাকার মেয়ে, তার ক্লাসমেট। সুযোগ মতো উর্মি ঘর ছেড়ে বাইরে। ঘর ফাঁকা হতেই শুভ তার হাতে হাত রাখে, সুযোগ পেলেই যেমন রাখে। কিন্তু সেদিন শুভ সেখানেই থেমে থাকলো না, তার দুই বাহুতে হাত রাখল। ক্রমে ক্রমে বাহু দুটি দখলে নিল। দেহ জুড়ে তখন অন্য এক অনুভূতি, বিচিত্র শিহরণ। সেই শিহরণের চমকানির মাঝে শুভর ঠোঁট ধীরে ধীরে ধেয়ে আসলো তার ঠোঁটের দিকে। পাতলা লাল ঠোঁট দুটো প্রজাপতির ডানার মতো তীর তীর করে কেঁপে যাওয়া। সে ভয়ার্ত এক হরিণী, আবার প্রবল বেগে চিতার দিকে ধেয়ে যাবার তীব্র আকাঙ্ক্ষাও মনে। প্রবল এক চুম্বন তৃষ্ণা, পা থেকে মাথা পর্যন্ত দ্রুত ছড়িয়ে পড়া। সেই অবচেতন স্তরের মাঝে তার নিচের ঠোঁটটি আটকে গেল শুভর দুই ঠোঁটের ফাঁকে। আটকে নিথর, স্থির। ধীরে ধীরে অবশ হয়ে আসা দেহ জুড়ে হিমেল স্রোত, অজানা স্বর্গীয় সুখানুভূতি। সেই প্রথম চুম্বন স্বাদ। মঞ্জুর দৃষ্টি জানালার বাইরে আকৃষ্ট হলো হঠাৎ। দেখলো একটি কালো মাথা ঝুপ করে বসে পড়ল বাগানে, বাবার শখের বাগান। সে অনুমানে হাঁক ছাড়ল, কে ফুল তোলে? ধর তো দেখি। জানালার কাছে এসে মঞ্জু বিস্ময়ে টুবায় ঝাঁপিয়ে পড়েছে পাড়ারি ভোদলার উপর, মাটিতে ফেলে বসে পড়েছে বুকে। ভাই ছাড় 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 বলছি। চিৎকার করতে করতে মঞ্জু দ্রুত বেরিয়ে আসে ঘর থেকে। বাইরে এসে আরও বিস্মিত। টুবাইয়ের সঙ্গে যোগ দিয়েছে তার ছোট বোন বৃষ্টিও। বৃষ্টির পিঠে হালকা 2-3 চাপড় দিতেই ও সরে পড়ল। কিন্তু না ছোট টুবাই, তাকে চেড়ে তুলতে গেলে সঙ্গে উঠে আসছে ভোদলাও। জড়াজড়ি টানাটানি করে দুজনকে কোনো মতে বিচ্ছিন্ন করে ভোদলাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল মঞ্জু। তারপর সপাসপ 2 চড় টুবাইয়ের পিঠে। গুন্ডা মস্তান কোথাকার, চড় খেয়ে শান্ত টুবাই। কেঁদেই চলেছে ভোদলা। শালার বেটা শালা বাপের ছেলে পেয়েছে, মারবে। ভোদলার নাক মুখের বেশ কয়েক জায়গা ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, কিন্তু গড়াচ্ছে না। মঞ্জু ভাবল তুলোতে করে ওষুধ লাগিয়ে দেবে, তাই ভোদলার হাত ধরে টানা। কিন্তু হ্যাচকা টানে হাত ছাড়িয়ে নিল ভোদলা। হাঁটতে শুরু করলো দ্রুত। মঞ্জু ডাকলো, ভোদলা শোন শোন। হাঁটা ও কান্না দুটোতেই বেগ বৃদ্ধি পেল ভোদলার। শালার বেটা শালা বাপের ছেলে পেয়েছে, মারবে। সুস্থ টুবাই হঠাৎ খোঁড়াতে শুরু করে ভর দিল মঞ্জুর কাঁধে। নিয়ে চল দিদি, আর হাঁটতে পারছি না। যেন কত ব্যথা, মাটিতেও পা ফেলতে পারছে না। মঞ্জু বৃষ্টির কান মুচড়ে ধরল, একটু জোরের সঙ্গে।
তুইও ওকে মারছিলি কেন? বৃষ্টির চোখে জল, টুবাইয়ের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, দাদা মারছিল তাই। জোর ধমক দিল মঞ্জু, দাদা মারলেই মারতে হবে? বৃষ্টির গাল বেয়ে জলের রেখা। মঞ্জু ফ্রিজের ঝাঁপ খুলল, না বরফ জমেনি এক খণ্ডও। ফ্রিজটা খারাপ হয়ে গেল নাকি? জমতে থাকা জলই বের করে এনে মেসেজ করে দিতে থাকলো ভাইয়ের পা। বলল, গরিবের ছেলে ওভাবে মারিস কেন? ও শালা ফুল কেন ছিঁড়বে? খাটে চিত হয়ে থাকা টুবাইয়ের স্বরে তখনও ক্ষোভ। ক্রুদ্ধ মঞ্জু টুবাইয়ের মুখে বুড়ো আঙ্গুলের জোর গুঁতো দিয়ে বলল, মুখের ভাষার এই ছিরি? দিন দিন চাষাদের সঙ্গে মিশছিস আর চাষা হচ্ছিস। দাঁড়া, আজ বাবাকে বলছি। সারাদিন যার তার সঙ্গে খেলে মুখের এ ভাষা নিয়ে বাড়ি ফিরবি। আজ একটা ব্যবস্থা করেই ছাড়ব। টুবাই বলল, ও তুই তাহলে বাবাকে খেলার কথা লাগিয়েছিস? হ্যাঁ লাগিয়েছি। কেন বলেছিস? টুবাইয়ের গলায় ক্রোধ মিশ্রিত অভিমান। মঞ্জু বলল, বলেছি, বেশ করেছি, যা সত্য তাই বলেছি, তোর জন্য মিথ্যে কেন বলবো? টুবাই বলল, দিদি ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। মঞ্জু বলল, আমাকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া না, বাবাকে শুধু আসতে দে, তারপর বুঝবি মজা। টুবাই এক ঝটকায় সরিয়ে দিল মঞ্জুর হাত। তারপর খাটের এক পাশে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়ল। অভিমান ভাঙাতে গেল না মঞ্জুও। থাক, একটু পড়ে থাক, এই ফাঁকে কাজগুলো সেরে নেওয়া যাবে। অভিমান ভেঙে গেলে কাজ করতে দেবে নাকি? শুধু ফরমায়েশ, দিদি জল দে, দিদি মুড়ি দে, দিদি কাপড় দে। ভাইটার বড় জ্বালা। খেলে এসে ধুলো কাদা মাখা জামা কাপড় ছুঁড়ে দিল, দিদি কেচে দে। শেষ হলো আখরিগঞ্জ ভাঙনের ইতিহাসের প্রথম পর্ব। সুপ্রিয় শ্রোতাগণ, আজকের প্রথম পর্বের গল্প কেমন হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমরা উৎসাহ পাব। গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আমরা সামনের সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।